বিজেপি আর জামায়াত একে অপরকে তাদের প্রধান শত্রু গণ্য করে, কিন্তু আমরা সবাই খুব ভালোভাবেই জানি এদের একজন না থাকলে আরেকজন কতটা টিকবে সেইটা সন্দেহের বিষয়। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রায় 68 আসন পাইল, জামায়াতের বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর 3 মাসের মাথায় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলো। পশ্চিমবাংলার ইতিহাসেও প্রথমবার কোনো হিন্দুত্ববাদী দল ক্ষমতায় আসলো। বিজেপির এই জয়ের কেন্দ্রীয় বয়ান কী ছিল? এটাই ছিল যে বাংলাদেশে জামায়াতে ইসলাম ডালপালা ছড়াইতেছে, ফলে হিন্দুরা বিপদে আছে, সীমান্ত পার হইয়া অনুপ্রবেশকারী ঢুকতেছে, এবং এই জামায়াতকে কাঁচামাল বানাইয়াই বিজেপি তার শুধু সীমান্তবর্তী অঞ্চল না, পুরো পশ্চিমবঙ্গে ঢুকতে পারল। বিজেপি এবং জামায়াত আদর্শিকভাবে বিপরীত মেরুর, একজন হিন্দু রাষ্ট্র বানাইতে চায়, আরেকজন ইসলামী রাষ্ট্র বানাইতে চায়। কিন্তু একটু তাকাইলে আমরা দেখতে পাবো তাদের উভয়ের সংগঠন একই নকশায় গড়া, তাদের উভয়ের ইতিহাস সংশোধনের পদ্ধতি এক, তাদের মব রাজনীতি একই কাঠামো অনুসরণ করে, এবং সবচেয়ে বড় কথা, তাদের একজনের ভয় না থাকলে আরেকজনের রাজনীতি টিকে না। স্যাড বাট ট্রু। আমি সাদ রহমান। আজকের আলাপে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে জামাত আর বিজেপির এই পারস্পরিক রাজনীতি নিয়ে আলোচনা করব। সাংগঠনিক কাঠামো নিয়ে আলাপ আরম্ভ করি। বিজেপির মাতৃ সংগঠন আরএসএস তৈরি হয়েছিল 1925 সালে, জামায়াতে ইসলামী তৈরি হয়েছে 1941 সালে। দুইটা দলই রাজনৈতিক দল হওয়ার আগে সামাজিক আন্দোলন হিসেবে সমাজে কাজ শুরু করছে, এবং দুইটাই একই পদ্ধতিতে কাজ করছে। সমাজের প্রতিটা স্তরে আলাদা আলাদা সংগঠন তৈরি করার মধ্য দিয়ে তারা আগাইছে। আরএসএসের কাঠামো আপনি দেখেন, ছাত্রদের জন্য অখিল ভারতীয় ছাত্র পরিষদ, শ্রমিকদের জন্য ভারতীয় মজদুর সংঘ, নারীদের জন্য রাষ্ট্র সেবিকা সমিতি, ধর্মীয় কাজের জন্য বিশ্ব হিন্দু পরিষদ, কৃষকদের জন্য ভারতীয় কিষাণ সংঘ, আদিবাসীদের জন্য বনবাসী কল্যাণ আশ্রম। এই পুরা পরিবারটারে একসাথে বলে সংঘ পরিবার। প্রতিটা স্তরে আলাদা আলাদা শাখা, কিন্তু সবগুলা একটা আদর্শিক ছাতার নিচে জড়ো হইতেছে বা ফাংশন করতেছে। অন্যদিকে জামায়াতে ইসলাম ছাত্রদের জন্য ইসলামী ছাত্র শিবির, শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারীদের জন্য মহিলা জামায়াত ছাত্রী সংস্থা, ব্যবসায়ীদের জন্য বণিক কল্যাণ সমিতি, ডাক্তারদের জন্য ডক্টর অ্যাসোসিয়েশন, শিক্ষকদের জন্য শিক্ষক সমিতি। এইগুলি সব মিলেই একটা পরিবার। যদি আমরা মজা কইরাও বলি, দিনে দিনে এই যে গুপ্ত রাজনীতি শাখা প্রশাখা এত বিস্তৃত হইল, এটা বিস্তৃত হইল বেসিক্যালি জামায়াতের এই রাজনীতির কারণে। বিজেপি এবং জামায়াত উভয়ই ক্যাডার ভিত্তিক দল, কর্মীরা আদর্শিকভাবে প্রশিক্ষিত, সারা বছর সক্রিয়, শুধু ভোটের রাজনীতিতে না। আরএসএস প্রতিদিন সকালের কর্মীরা একত্রিত হয়, শারীরিক কসরত, আদর্শিক পাঠ ইত্যাদি বিষয় করে। জামায়াতে ইসলামের সাপ্তাহিক হালকা, মাসিক ইজতেমা, বার্ষিক প্রশিক্ষণ এগুলো চলতে থাকে। স্কুল কলেজ স্তর থেকে রিক্রুট করে, পেশাদার জীবনে প্রবেশ করলে পেশাদার সংগঠনে নেওয়া হয়, এবং তারপর দলের কাঠামোতে ঢোকানো হয়। জামায়াতের রাজনীতির পিছনে একটা সমান্তরাল অর্থনীতি আছে। অনেকেই এটাকে বলে যে জামায়াত আসলে যতটা রাজনৈতিক দল তার চেয়ে বেশি একটা অর্থনৈতিক সাম্রাজ্য। আপনি দেখেন, ইবনে সিনা ট্রাস্টের অধীনে হাসপাতাল, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল কলেজ, ডায়াগনস্টিক সেন্টার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এবং এর বাইরে আরও 14টা ব্যাংক যেগুলি মূলত গ্রামীণ এলাকায় কাজ করে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম। 2024 সালে জামায়াত বাংলাদেশের 29টা নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে সর্বোচ্চ আয় করছে 28,97,00,000 টাকা, যা এমনকি বিএনপির আয়েরও প্রায় দ্বিগুণ। দলের কর্মীরা এইসব প্রতিষ্ঠানে চাকরি পান, সাধারণ মানুষ সেবা পান। ফলে ধর্মীয় আনুগত্য, দলীয় আনুগত্য আর অর্থনৈতিক নির্ভরতা এই সবগুলি একসঙ্গে কাজ করে। আরএসএসের কাঠামো তাই। বিদ্যাভারতী 2025 সালে ভারতের বৃহত্তম বেসরকারি স্কুল নেটওয়ার্ক, 8,000 স্কুলে 30 লাখের বেশি শিক্ষার্থী। সেবা ভারতী সারা দেশে হাসপাতাল, মোবাইল ক্লিনিক, প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা। স্বদেশী জাগরণ মঞ্চ, বিদেশি পণ্য বর্জন করার ক্যাম্পেইন, হিন্দু উদ্যোক্তাদের সমর্থন, এবং পতঞ্জলি যোগব্যায়াম থেকে শুরু কইরা রান্নাঘরের মশলা পর্যন্ত হিন্দু পরিচয়কে ভোক্তা পরিচয়ে পরিণত করার রাজনীতি। সব মিলাইয়া আরএসএসের নেটওয়ার্কে প্রায় 2500-র বেশি সংগঠন আছে। হিন্দু ভোক্তা তৈরি, হিন্দু শিক্ষার্থী তৈরি, হিন্দু রোগী তৈরি, বাজার, শ্রেণীকক্ষ, হাসপাতাল, সব কিছুকে ধর্মীয় পরিচয়ে বিভক্ত করার কৌশল। আলটিমেটলি বিজেপি এবং জামায়াত দুইটা দলই ধর্মকে পণ্য বানায়, আদর্শ বিক্রি করে না, কিন্তু তারা মূলত যেটা বিক্রি করে সেটা হচ্ছে নির্ভরতা। আপনি তাদের উপর নির্ভর হবেন এবং আপনি তাদের রাজনীতিতে আষ্টেপৃষ্টে জড়ায় যাবেন। নাও, নারীর প্রশ্নে কিছু বিষয় উত্থাপন করা জরুরি, এবং এইটা সম্ভবত সবচেয়ে তীক্ষ্ণ মিল বিজেপি আর জামাতের মধ্যে। দুইটা দলই নারীর শরীরকে সম্প্রদায়ের সম্মানের প্রতীক বানায়, এবং সেই প্রতীক পাহারা দেওয়ার নাম কইরা নারীর স্বাধীনতারে সীমিত করে। বিজেপির কেন্দ্রীয় ন্যারেটিভ লাভ জিহাদ, মানে মুসলমান পুরুষ ফাঁদ পাইতা হিন্দু নারীকে ধর্মান্তরিত করতেছে। এই ন্যারেটিভের ভিত্তিতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক,
হরিয়ানা একের পর এক রাজ্য আইন করছে আন্তধর্ম বিয়ার আগে রাষ্ট্রকে জানাইতে হবে, তদন্ত হবে, অনুমতি লাগবে। এর ফলাফল হইল হিন্দু নারী নিজে কারে বিয়া করবে সেটা তার সিদ্ধান্তের বিষয় না, রাষ্ট্রের সিদ্ধান্ত, এবং নারীর সম্মান রক্ষার নামে নারীর সিদ্ধান্তের অধিকার রাষ্ট্র দখল করে নিতেছে। জামায়াতের নারী রাজনীতির ভিত্তি আপনারা জানেন, মাওলানা মওদুদীর পর্দা নামক বইটা, যেটা লেখা হয়েছিল 1939-40 সালে। 85 বছর পরেও এই বইটা জামায়াতের নারী রাজনীতির মূল ভিত্তি। মওদুদীর কাছে নারীর প্রাথমিক ভূমিকা হচ্ছে গৃহে মাতৃত্ব এবং গৃহ ব্যবস্থাপনা। নারীর দৃশ্যমানতা তার কাছে নৈতিকতার হুমকি। সমস্যা শোষণ না, বরং সমস্যা হচ্ছে তার উপস্থিতি। 2026 সালের নির্বাচনে জামায়াত একটাও নারী প্রার্থী মনোনীত করে নাই। ইশতেহারে মন্ত্রিসভায় নারী প্রতিনিধিদের প্রতিশ্রুতি দিল, কিন্তু মাঠে একজনও নামলো না। এবং হিন্দু সংখ্যালঘু নারীদের উপর যখন হামলা হয় তখন আবার দেখবেন জামায়াত ঠিকই নীরব, কাকতালীয়ভাবে নীরব। নিজের সম্প্রদায়ের নারীদেরকে নিয়ন্ত্রণ এবং অপরের সম্প্রদায়ের নারীরা আক্রান্ত হইলে নীরবতা, একই কাঠামোর দুইটা দিক। এইভাবে দুইটা দলই নারীর শরীরকে সম্প্রদায়ের সম্মানের প্রতীক বানাইতেছে, রক্ষার নামে নিয়ন্ত্রণ করতেছে, এবং এই নিয়ন্ত্রণের নামে তাদের এই নারী রাজনীতিটা আগায় যেতেছে। যাই হোক, আমার আলাপের দ্বিতীয় প্রসঙ্গে ঢুকি। বিজেপি এবং জামায়াত এই দুইটা দল একে অপরকে কিভাবে রক্ষা করে বা তারা একে অপরকে কিভাবে বাঁচায়, এই আলোচনাটা আমরা যদি শুরু করি সেটা একটু পরোক্ষভাবে শুরু করা দরকার আছে। বিজেপি আর জামায়াতের মধ্যে কোনো রকম গোপন আতাত আছে কিনা সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু রাজনীতি সবসময় ঘোষিত আতাতের মধ্য দিয়ে চলে না। কখনো কখনো দুইটা বিপক্ষ শক্তি পরস্পরের অস্তিত্ব দিয়েই নিজেদের অস্তিত্ব টিকায় রাখে। পশ্চিমবঙ্গ নির্বাচনে বাংলাদেশ প্রায় একটা আয়না হয়ে উঠছিল। পশ্চিমবঙ্গের মানুষকে ওই আয়নায় নিজেকে দেখতে বলা হইতেছিল। হিন্দু নাকি মুসলমান, শরণার্থী নাকি অনুপ্রবেশকারী, সীমান্তভূমি নাকি জাতিরাষ্ট্র। বিজেপির সবচেয়ে বড় কৃতিত্ব এইটাই যে তারা বাংলাদেশকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাষা বানায় ফেলতে পারছিল। 2024 সালের 5 আগস্ট হাসিনার পতনের পরে বাংলাদেশে যা যা ঘটল, সংখ্যালঘুদের উপর হামলা, ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, জামায়াতের রাজনৈতিক কেন্দ্রে ফিরে আসা, প্রতিটা ঘটনা ভারতীয় টেলিভিশনে বিশেষ মাত্রায় দেখানো হয়েছে। ডিসেম্বর 2025-এ বাংলাদেশে দীপচন্দ্র দাস নামে এক হিন্দু পোশাক শ্রমিককে মব পুড়িয়ে মারল। এই খবরে কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বড় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে হিন্দু সাধু এবং হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর নেতৃত্বে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে ঠিকই এইটাকে ন্যারেটিভ হিসেবে দাঁড় করানো হইল। বিজেপির বার্তা ছিল স্পষ্ট, বাংলাদেশে হিন্দুরা বিপদে আছে, মুসলমানরা সীমান্ত পার হইয়া পশ্চিমবঙ্গে ঢুকতেছে, জনসংখ্যার ভারসাম্য বদলায় যেতেছে। অমিত শাহ সরাসরি বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি আসলে 6 মাসের মধ্যে রাজ্য পরিষ্কার করে ফেলা হবে। শুভেন্দু অধিকারী এনআরসির কথা বললেন। এইখানে প্রধান যে প্রশ্ন সেটা হলো বিজেপির এই বয়ান কি আসলেই কাজ করলো কিনা? করলো তো, কারণ ওই পারে জামায়াত যে সত্যিই ক্ষমতার কেন্দ্রে আসতেছিল এটা তো সত্য। 68 আসন পাইছে, প্রধান বিরোধী দল হইছে। জামায়াত বাংলাদেশের যদি দুর্বল থাকতো বিজেপির মুসলিম বিপদ বয়ানটা হয়তো বিশ্বাসযোগ্য হইতো না, কিন্তু জামায়াতের শক্তি নিশ্চিতভাবে বিজেপির জ্বালানি হিসাবে কাজ করছে। উল্টা দিকে এইটাও সত্য, বিজেপি যদি ভারতে দুর্বল থাকতো, আসামে যদি এনআরসি না হইতো, এখানকার হিন্দু আগ্রাসন বয়ানটা এত শক্তিশালী হইতো না। বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় রাজশাহী বলেন, রংপুর বিভাগ, জামায়াতের ভোট শেয়ার এবার 40% কাছাকাছি ছিল। এই ভোট শুধু ধর্মীয় না, ভারত বিরোধিতার ভোটও এটা। এবং ভারত বিরোধিতার টিকা আছে কারণ ভারতে বিজেপি আছে। আসামে 19 লাখ মানুষ এনআরসিতে বাদ পড়ছে। হিমন্ত বিশ্বকর্মা সরাসরি বলছেন মুসলমানদের জীবন এত কঠিন করে দিবেন যে তারা এখান থেকে নিজেরাই ভেগে যাবে। ফলে দুইটা দল সরাসরি সহযোগিতা না কইরাও একে অপরকে আসলে অপরিহার্য বানায় ফেলছে। তাদের সহযোগিতার দরকার হয় নাই, কিন্তু তাদের অস্তিত্ব, উভয়ের অস্তিত্ব এবং উভয়ের রাজনৈতিক প্যাটার্নই একে অপরের জন্য যথেষ্ট। 1947 সালে বাংলা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। যেই জেলাগুলোয় মুসলমান সংখ্যাগরিষ্ঠতা ছিল, যেমন দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, যশোর, ময়মনসিংহ, সেগুলো গেল পূর্ব পাকিস্তানে। কিন্তু রেডক্লিফ লাইন কোনো জনগোষ্ঠীকে পুরোপুরি ভাগ করতে পারে নাই। পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় মুসলমান এখনও সংখ্যাগরিষ্ঠ। মুর্শিদাবাদের 66%, মালদায় 51%, উত্তর দিনাজপুরে প্রায় 50%। আবার বাংলাদেশের দিকে যদি তাকান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের উল্টা দিকে পশ্চিমবঙ্গের মালদা, মানে সীমান্তের দুই পাশেই একটা একই বাঙালি জনগোষ্ঠী, শুধু ধর্ম আলাদা। এই ভূগোলটাই বিজেপি আর জামায়াতের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ। বিজেপি পশ্চিমবঙ্গে বলতে পারে ওই পারে মুসলমান আগায় আসতেছে, জামায়াত বাংলাদেশে বলতে পারে ওইখানে হিন্দু রাষ্ট্র চাগা দিতেছে। সীমান্তের একই জনগোষ্ঠী দুইটা দেশে দুই রকম ভয়ের বাস্তবতা, দুই রকম ভয়ের উপকরণ তৈরি করে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা দরকার, এই সীমান্ত এলাকা আগে অন্যরকম রাজনীতির একটা ভূগোল ছিল। বাংলাদেশের যেই খুলনা, রাজশাহী, রংপুর বিভাগে এখন জামায়াত শক্তিশালী, এই একই এলাকায় একসময় সশস্ত্র বামপন্থী গোষ্ঠীগুলোর সক্রিয়তা ছিল। আর ভারত বিরোধী রাজনীতি করতো তারা এবং ভারত বিরোধী আন্দোলন করতো তারা, সীমান্ত বিরোধী রাজনীতি করতো তারা। সেই বাম রাজনীতি দুর্বল হওয়ার ফলে ভারত বিরোধিতার এই আবেগটা এখন জামায়াত দখল করে নিছে। তাদের ভূগোল বদলায় নাই, বাহক বদলাইছে। পশ্চিমবঙ্গেও একই কথা, যেই জেলায় বিজেপি এখন জিততেছে, এই একই জেলায় একসময় বামরা শক্তিশালী ছিল, বাম রাজনীতি ভাঙছে, আরএসএস এই শূন্যতা দখল করে নিছে, অনেক বামপন্থীরা সরাসরি বিজেপিতে গেছে। ফলে ভূগোলটা বদলাইছে বা ভূগোলটা একই আছে, রাজনৈতিক ভাষা বদলাই গেছে। সবশেষে এখানে ইতিহাস সংশোধনের আলাপটাও আসে। দুইটা দলের ইতিহাসে বড় ধরনের দাগ আছে, যেই দাগ তারা নিয়মিত মুছতে থাকে। বিজেপির দাগ অনেক, বাবরি মসজিদ, গুজরাট লিঞ্চিং। তাদের কৌশল হইল এই পাঠ্য বই থেকে এই ইতিহাসগুলি মুছতে থাকা। ভারতের পাঠ্যক্রম সংস্থার সাম্প্রতিক পরিবর্তনে মুঘল ইতিহাসের পুরো অধ্যায় বাদ দেওয়া হয়েছে। বাবরি মসজিদের নামটাই সরায় সেখানে লেখা হয়েছে 3 গম্বুজওয়ালা কাঠামো। 2002-এর গুজরাট দাঙ্গার উল্লেখ সেখানে পুরোপুরি মুছা দেওয়া হয়েছে। ইতিহাস বদলানোর এই একটা পদ্ধতি পরের প্রজন্মকে নতুন গল্পে রূপান্তরিত করা। জামায়াতের দাগও বাংলাদেশের সবচেয়ে বড় 1971, এইটা মুছার চেষ্টা দীর্ঘদিন ধরে জামাত করতেছে, কিন্তু পদ্ধতিটা একটু আলাদা। সরাসরি তারা অস্বীকার করে না, বরং একটা কৌশলগত পুনর্ব্যাখ্যা করে। গোলাম আজম গ্রেফতারের পরের দিন বিবৃতিতে বলছিলেন ভারতের সাহায্য ছাড়া মুক্তিযুদ্ধ হইলে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন। মানে 71-এর বিরোধিতা অপরাধ না, একটা রাজনৈতিক অবস্থানে এটা। জামায়াতের বর্তমান আমির শফিকুর রহমান একই ধরনের কথা বলে। তিনি নিউইয়র্কে বলছেন 1947 থেকে আজ পর্যন্ত কোনো অনির্দিষ্ট দিনে কোনো অনির্দিষ্ট অপরাধ যদি দলের কেউ কইরা থাকে তার জন্য ক্ষমা চাই। মানে ক্ষমা চাইলেন, কিন্তু কিসের জন্য ক্ষমা চাইলেন সেটা বললেন না। 1971 শব্দটা তার উল্লেখ নাই। আরেক জায়গায় তিনি বলছেন আমি সঠিক ব্যক্তি নাই উত্তরের জন্য। মানে দুইটা দলের পদ্ধতি মূলত একই, নিজের কলঙ্ক ঝাপসা করে আনা এবং সেই ফাঁকে শত্রুকে দানব হিসাবে তৈরি করা। বিজেপির শত্রু মুসলমান শাসকেরা, যাদের ঐতিহাসিক উপস্থিতি মুছে ফেলা হইতেছে। জামায়াতের শত্রু ভারত, যাদেরকে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে 71-এর ঘটনাকে ব্যাখ্যা করা হইতেছে। দুইটা দলই অতীতকে নতুন করে লিখতেছে, যাতে ভবিষ্যতের রাজনীতিটা তাদের জন্য, তাদের অনুকূল হয়, তাদের জন্য সহজ হয়। যাই হোক, আজকের আলাপ শেষ করব একটা নতুন প্রশ্ন বা আরেকটা লাস্ট বিষয় উত্থাপন কইরা, যে বিজেপি এবং জামায়াত এই দুইজনেরই যদি একযোগে উত্থান হয় এতে আসলে কি ঘটে। প্রথমেই বলি, প্রশ্নের উত্তর আসলে আমাদের শুরু করতে হবে সংখ্যালঘু প্রশ্ন থেকে, কারণ সংখ্যালঘুরাই এই দুই শক্তির মাঝখানে দাঁড়ায় আছে। দুই দিকে দুইটা ছুরি তাদের উপর আছে, কেউ তাদের জন্য রাজনীতি করে না, কিন্তু তাদেরকে নিয়ে রাজনীতি করতেছে। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 10% নিচে, 1947-এ সেটা ছিল প্রায় 28%। প্রতিটা সাম্প্রদায়িক ঘটনার পরে এই সংখ্যা কমতেছে। পশ্চিমবঙ্গে মুসলমান জনসংখ্যা 27%। তারা এখন এমন একটা রাজ্যে আছেন যেই রাজ্যে বিজেপি সরকার আসছে এবং সেই বিজেপির কেন্দ্রীয় বয়ান হইল যে মুসলমান অনুপ্রবেশকারী। আগেই বলছে যে অমিত শাহ কীভাবে বলছেন যে 6 মাসের মধ্যে রাজ্য পরিষ্কার করবেন, বা শুভেন্দু অধিকারী অলরেডি এনআরসির কথা বলছেন। পশ্চিমবঙ্গে এই মডেলটা আসলে কিভাবে কাজ করবে? দেখেন, সংখ্যালঘু মুসলমান যাদের অনেকেরই সীমান্তের ওই পাশে আত্মীয় স্বজন, এই পাশে আত্মীয় স্বজন, যাদের অনেকেরই কাগজপত্র অসম্পূর্ণ, যাদের অনেকেরই নাম ইতিমধ্যে এসআইআরে আছে, কারো বাদ পড়ছে, এই সব কিছু মিলে তাদেরকে নাগরিকত্ব নতুনভাবে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে তাদের জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে অথবা সীমান্তের এই পারে। এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। গত কয়েক মাসে ভারত সরকার বারবার পুশব্যাক করছে এবং এই কৌশল তারা বারবার ব্যবহার করতেছে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। এবং বাংলাদেশের সীমান্তরক্ষীরা অনেক সময় তাদেরকে গ্রহণও করতেছে না। ফলে এই মানুষগুলো একটা দুই দেশের মাঝখানে একটা জায়গায় আটকা পড়তেছেন। এইদিকে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকলেও জামায়াত প্রধান বিরোধী দল, যাদের 68 আসন মূলত সীমান্তবর্তী এলাকায় একটা বড় স্টেক সহ, যেখানে হিন্দু সংখ্যালঘু জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি। এই এলাকায় আগামী বছর জামায়াতের রাজনৈতিক চাপ কী ধরনের হবে, সংখ্যালঘু নীতির উপর সেই চাপ কীরকম পড়বে, এটা এখনও অনিশ্চিত। কিন্তু ইতিহাস যেখানে সাক্ষী দেয়, প্রতিবার যখন বাংলাদেশের ডানপন্থী রাজনীতি শক্তিশালী হয়, প্রতিবার সংখ্যালঘু কমে বা শরণার্থীরা পশ্চিমবঙ্গের দিকে যায়। শেষে যে কথা বলবো, দুই বাংলার সাধারণ মানুষের জীবনও এখনও এই রাজনীতির ছায়া পড়তেছে। পানি বন্টন বলেন, সীমান্ত বাণিজ্য বলেন, পরিবহন, সংস্কৃতি, সব কিছুতে একটা অবিশ্বাসের প্রাচীর গভীর হইতেছে। 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি এই বছর ডিসেম্বরে শেষ হবে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায়, বাংলাদেশ সরকার বিএনপি, দুই দেশের সরকারের মধ্যে কথাবার্তা যা হবে
সেটা এই অবিশ্বাসের ছায়ার ভিতরেই হবে। ফলে শেষে যেই কথাটা বলতেই হবে, 1947 সালে বাংলা ভাগ হয়েছিল ধর্মের নামে, সেই বিভাজন লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। বিজেপি এবং জামায়াত এই দুইজনই মূলত নতুনভাবে সেই ক্ষতটাকে আবার চাগাইয়া তুলতেছে, কারণ এই ক্ষত ছাড়া তাদের নিজেদের রাজনীতি বাঁচবে না, এবং তারা প্রতিদিন উভয়ই নতুন নতুন কইরা এই ক্ষতটাকে চাগাইয়া তুলতেছেন এবং মানুষকে এই জায়গায় নিয়ে আসতেছেন। আমাদের সবার জন্য যে প্রশ্নটা শেষ পর্যন্ত খুবই গভীর, যে আমরা কি আবারও সেই 1947 বানাবো কি না, নাকি এই রাজনীতি মোকাবেলার করার ক্ষমতা আসলে আমাদের আছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।